একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তোমরা যদি প্রথমেই চিত্রটি দেখো, তাহলে এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ যে মহাকাশ থেকে তোলা একটি চিত্র। এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে উপরের অংশ অন্ধকার, তারপরে আমরা একটা নীল স্তর এবং নিচে মেঘের রাজ্য। তাহলে দেখো যে আমরা উপর থেকে যখন পৃথিবীটাকে দেখি তখন অনেকটাই এরকম দেখে থাকি। এরপর যদি এই ধরনের দৃশ্য ঠিক আমাদের দেশ থেকে দেখা সম্ভব হয় না, কিন্তু উত্তর মেরু অঞ্চলের কাছাকাছি অথবা দক্ষিণ মেরু অঞ্চলের কাছাকাছি, অর্থাৎ আমরা এর আগে যে শব্দটি ব্যবহার করেছিলাম উচ্চ অক্ষাংশের দেশসমূহ, অর্থাৎ ৬৬৫ ডিগ্রি উত্তর বা ৬৬৫ ডিগ্রি দক্ষিণের উত্তর এবং দক্ষিণের যে দেশগুলি রয়েছে বা অঞ্চলগুলি রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা আকাশে এই ধরনের দৃশ্য দেখে থাকি। এই যে উপরে তোমরা যে সবুজাভ আলোকছটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি অরোরা বা মেরুজ্যোতি। তাহলে দেখো যে বায়ুমণ্ডলে এমন নিঃসন্দেহে এমন কোনো ঘটনা সংঘটিত হয় যে কারণে আমরা শুধুমাত্র পৃথিবীর একটা লিমিটেড অংশ থেকে এই ধরনের দৃশ্য দেখে থাকি। আমরা কেন দেখি এই বিষয়টা নিয়ে পরে কথা বলবো, শুধু আমরা দেখানোর চেষ্টা করছি যে বায়ুমণ্ডলে কি অবস্থা হয়। তোমরা এখানে যদি দেখো তাহলে এই যে আলোকছটা, তোমরা এই আলোকছটার সাথে পরিচিত, আমরা একে বলি বজ্রপাত বা ঠান্ডা লাইটিং। তোমরা দেখো যে যখন কালবৈশাখী ঝড় হয় অথবা গ্রীষ্মকালে যে ঝড়গুলি সংগঠিত হয় বা বৃষ্টি সংগঠিত হয়, সেই সময় আমরা এই ধরনের দৃশ্য দেখি এবং আমরা প্রায়ই দেখি যে এই ধরনের ঘটনার কারণে অনেকের প্রাণহানি ঘটতে পারে। এবং আমরা যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে যে গত কয়েক বছর ধরেই এরকম বজ্রপাতের ফলে দেশের বিভিন্ন জায়গায় মানুষের মৃত্যুর হার বেড়ে গিয়েছে। তোমরা এখানে যে দৃশ্যটা দেখতে পাচ্ছ, যে এই যে এখানে যে গোলাকার অংশটা দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে কি একটা জলোচ্ছ্বাসের সাইক্লোন বা সামুদ্রিক ঝড়ের কেন্দ্রবিন্দু। এবং তোমরা দেখো যে এই যে আমরা ভারত এবং এই যে উত্তরের যে অংশ, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। তাহলে এই যে দেখো যে একটা বঙ্গোপসাগরে যে ঝড়গুলি সৃষ্টি হয়, সেই ঝড়গুলি কিন্তু ভারতের এই যে পূর্ব উপকূল, ভারতের পূর্ব উপকূল এবং উত্তরে বাংলাদেশ বা মায়ানমার, এই অঞ্চলেই মূলত আঘাত এনে থাকে। তাহলে এই যে এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে বৃষ্টি হচ্ছে, ছাতা হাতে মানুষ হেঁটে যাচ্ছে। এটি আমাদের দেশের খুব কমন সিনারিও বা খুবই পরিচিত দৃশ্য। তাহলে দেখো যে এই যে বায়ুমণ্ডল, আমরা যে পৃথিবীর চারপাশে যে বায়ুমণ্ডল দেখে থাকি, সেই বায়ুমণ্ডলের বিভিন্ন ঘটনা প্রবাহর চিত্র, ঘটনা প্রবাহ আমরা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, শুধু এইটুকু বোঝানোর জন্যই যে আমরা বায়ুমণ্ডলকে যেভাবে চিন্তা করি, আসলে কিন্তু বায়ুমণ্ডল এরকম না। বরং আমরা দেখব যে আমাদের জীবনের সাথে, জীবনের বিভিন্ন ঘটনার সাথে বায়ুমণ্ডল জড়িত থাকে। এবং তোমরা জানো যে খাবার ছাড়া আমরা বেঁচে থাকতে পারি, কিন্তু বায়ু ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। খুব যদি কেউ শক্ত সমর্থ গঠনের হয়, তাহলে বায়ু ছাড়া হয়তো 3.5 বা 4 মিনিট পর্যন্ত সে বেঁচে থাকতে পারে। আর যদি দুর্বল স্বাস্থ্যের হয়, তাহলে আমরা দেখব যে বায়ু ছাড়া যদি 3 মিনিট বা 4 মিনিট রাখা হয়, তাহলে সে শ্বাসরোধ হয়ে মারা যাবে। তাহলে দেখো যে বায়ু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আসো আমরা আজকে সেই বিষয়টা নিয়েই কথা বলবো, অর্থাৎ আমরা বায়ুমণ্ডল নিয়ে কথা বলবো। আর তোমাদের সাথে আমার নিজেকে নতুন করে পরিচিত করিয়ে দেওয়ার কিছু নেই। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, প্রভাষক ভূগোল ও পরিবেশ, রাজশাহী কলেজ, রাজশাহী। তোমরা আমার যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ, এই মোবাইল নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমরা আজকে কথা বলবো চতুর্থ অধ্যায় নিয়ে। চতুর্থ অধ্যায়ে দুটি অংশের একটি হচ্ছে বায়ুমণ্ডল আর আরেকটি হচ্ছে বায়ু দূষণ। তো আজকের ক্লাসে আমরা মূলত বায়ুমণ্ডল নিয়েই কথা বলবো। হয়তো আগামী ক্লাসেরও একটা অংশ যাবে বায়ুমণ্ডল নিয়ে আলোচনায়, কারণ বায়ুমণ্ডল একটা বড় বিষয়। তো আসো আমরা সেই বিষয়টা ছোট ছোট ভাগ করে শিখে নেওয়ার চেষ্টা করি। আসো দেখো যে আমরা যদি বায়ুমণ্ডল নিয়ে কথা বলতে চাই, তাহলে আমাদের বায়ুমণ্ডল এবং বায়ু দূষণ নিয়ে কথা বলতে গেলে এখানে এই যে 6টা শব্দ দেখছো, এই 6টা শব্দের সাথে আমাদেরকে পরিচিত হওয়াটা খুব জরুরি। 1 নম্বর হচ্ছে বায়ুমণ্ডল, 2 হচ্ছে বায়ুর উপাদান,
3 হচ্ছে বায়ুমণ্ডলের স্তর, কারণ আমরা বায়ুমণ্ডলের স্তর বিন্যাস নিয়ে কথা বলবো। 4 হচ্ছে বায়ু দূষণ, বায়ু দূষণের সাথে রিলেটেড আরো দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে দূষক আর একটা হচ্ছে দূষক উৎস। তাহলে দেখো যে বায়ুমণ্ডলটা কি, আমরা যদি খুব সংক্ষেপে বলি, কারণ এই বিষয়গুলি নিয়ে আমরা পরবর্তীতে আবার কথা বলবো। সেটা হচ্ছে কি যে পৃথিবীর চারপাশে যে বায়বীয় বা গ্যাসীয় পদার্থের আবরণ রয়েছে সেটিকে আমরা বলি বায়ুমণ্ডল। এবং তোমরা যদি দেখো তাহলে দেখবে যে বায়ুমণ্ডল কম বেশি ভূত্বক থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং তার পরের যে অংশ সেটিকে আমরা বলি মহাশূন্য, অর্থাৎ সেই জায়গাতে বায়ুমণ্ডলের উপাদানগুলি দেখা যায় না, অর্থাৎ বায়ুতে আমরা যে উপাদানগুলি দেখি সেই উপাদানগুলি আর দেখা যায় না। আর বায়ুর উপাদানটা হচ্ছে কি, যে সকল পদার্থের সমন্বয়ে বায়ুমণ্ডল গঠিত হয় আমরা তাকেই বলছি বায়ু উপাদান। এখানে একটা কথা বলা জরুরি, সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলে আমরা যে গ্যাসগুলি দেখি, অর্থাৎ আমরা দেখব যে এই যে ভূত্বকের চারপাশে যে গ্যাসীয় পদার্থের সংমিশ্রণ, আসলে এটি এক ধরনের মিশ্রণ যেখানে প্রতিটা উপাদান আলাদা আলাদা ভাবে থাকে। এখানে কিন্তু অক্সিজেন নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে কোনো যৌগ গঠন করে না, বরং অক্সিজেন অক্সিজেনের মতো, নাইট্রোজেন নাইট্রোজেনের মতো, কার্বন ডাই অক্সাইডের মতো আলাদা আলাদা থাকে, যে কারণে আমরা এটিকে বলছি মিশ্রণ। তাহলে এই যে বিভিন্ন গ্যাসীয় পদার্থের মিশ্রণ সেটিকেই আমরা বলছি বায়ু। আর এই যে পৃথিবীর চারপাশে যে বায়ুর আস্তরণ সেটিকে আমরা বলছি বায়ুমণ্ডল। আর বায়ুমণ্ডল তৈরির যে উপাদানগুলি, অর্থাৎ যে সকল পদার্থের সমন্বয়ে বায়ুমণ্ডল গঠিত হয়েছে সেটিকে আমরা বলছি বায়ুমণ্ডলের উপাদান বা বায়ুর উপাদান। এই বায়ুর উপাদানগুলির মধ্যে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে, তার মধ্যে আমরা দেখব যে 3 ধরনের উপাদান, একটা হচ্ছে কঠিন উপাদান, একটা গ্যাসীয় উপাদান, আর একটা হচ্ছে তরল উপাদান। আমরা এই বিষয়গুলি নিয়ে আরেকটু পরে কথা বলবো। আর বায়ুমণ্ডলের স্তর, আমরা আলোচনার সুবিধার্থে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসকে দুই ভাবে আলোচনা করতে পারি, একটা হচ্ছে তাপমাত্রার ভিত্তিতে আর আরেকটা হচ্ছে তার সমসত্ত্বতার ভিত্তিতে, অর্থাৎ গঠনগত উপাদানের যে গুণগত বৈশিষ্ট্য বা সংযুক্তি তার উপর ভিত্তি করে। তো দেখো যে সংযুক্তির উপর ভিত্তি করে আমরা বায়ুমণ্ডলকে দুই ভাগে ভাগ করি, বায়ুর স্তরকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সমমণ্ডল আর একটা হচ্ছে বিষম মণ্ডল। আর অপরদিকে আমরা যদি তাপমাত্রার উপর, অর্থাৎ এই যে বায়ুমণ্ডলের একটা সার্টেন এরিয়া পর্যন্ত বা একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বায়ুর তাপমাত্রা মোটামুটি একই রকম থাকে, তার কম্পোজিশনও মোটামুটি একই রকম থাকে, এই যে তাপমাত্রার উপর ভিত্তি করে যদি আমরা ভাগ করি তাহলে আমরা বায়ুমণ্ডলকে মূলত 5টা স্তরে ভাগ করতে পারি। আমরা সেই বিষয়গুলি নিয়ে পরে কথা বলবো। তারপরেও তোমাদেরকে একটু বলে রাখি, একটা হচ্ছে কি যে বায়ুমণ্ডলের স্তরগুলিকে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে টোপোস্ফিয়ার, 1 নম্বর হচ্ছে টোপোস্ফিয়ার, 2 হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, 3 হচ্ছে মেসোস্ফিয়ার, 4 হচ্ছে থার্মোস্ফিয়ার আর 5 হচ্ছে এক্সোস্ফিয়ার। তোমরা দেখবে যে তোমাদের বইয়ে আরো অন্যভাবেও ভাগ করা রয়েছে, তবে আমি কেন এইভাবে এই 5টা ভাগ করি সেটি আমরা যখন বায়ুমণ্ডলের স্তর বিন্যাস নিয়ে কথা বলবো তখন বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা দেখবে যে তোমাদের বইয়ের যদি পেজ উল্টাও তাহলে দেখবে যে অনেক বইয়ে ওজোনোস্ফিয়ারকে আলাদা একটি স্তর হিসাবে দেখানো হচ্ছে, ম্যাগনেটোস্ফিয়ারকে আলাদা স্তর হিসাবে দেখানো হয়। আসলে এই স্তরগুলি অন্য স্তরের অংশ মাত্র, যে কারণে এগুলিকে আমরা আলাদা স্তর হিসাবে না দেখিয়ে ইন ব্রড সেন্স বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস তাপমাত্রার উপর ভিত্তি করে সেটিকে আমরা মূলত 5 ভাগে ভাগ করব। বায়ু দূষণটা হচ্ছে কি যে এই যে বায়ুর উপাদানগুলি, সেই উপাদানগুলির যদি তোমার গঠনগত কোনো পরিবর্তন সংঘটিত হয় বা সেই উপাদানগুলির যদি তারতম্য হয়, যে তারতম্যের ফলে কি হয় যে বায়ুর যে স্বাভাবিক অবস্থা সেটি যদি পরিবর্তন ঘটে, অর্থাৎ তার যদি বর্ণ গন্ধের পরিবর্তন ঘটে বা তার রাসায়নিক সংযুক্তির যদি পরিবর্তন ঘটে এবং সেই পরিবর্তনের ফলে যদি জীবের উপর হুমকির সৃষ্টি হয় তাহলে আমরা সেই ঘটনাটাকে বলবো বায়ু দূষণ। অর্থাৎ আমরা দেখি যে বায়ুমণ্ডলের যে উপাদান সেই উপাদানগুলির ভৌত বা রাসায়নিক গুণগত মানের পরিবর্তন এবং তার ফলে কি হবে জীবমণ্ডলের উপর হুমকির সৃষ্টি করবে, তাহলে আমরা সেটিকে বলবো বায়ু দূষণ। আর যে সকল পদার্থ বায়ু দূষণ সংগঠিত করে তাদেরকে আমরা বলি দূষক পদার্থ। আর
যে সকল উৎস থেকে বা যে সকল স্থান থেকে এই দূষক পদার্থ সমূহ নির্গত হয় সেই স্থানগুলিকে আমরা বলি বায়ু দূষকের উৎস। যেমন আমরা বলতে পারি যে বায়ুতে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড আছে তার সাথে যদি আরো বেশি কার্বন ডাই অক্সাইড যুক্ত হয় তাহলে আমরা সেই বায়ুকে বলবো দূষিত বায়ু। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে এই যে কার্বন ডাই অক্সাইড কিন্তু বায়ুর উপাদান, কিন্তু যখন তার পরিমাণ বেড়ে যাবে তখন আমরা সেটিকে বলবো কি দূষক পদার্থ বা বায়ু দূষণ। এখানে তাহলে দেখো যে এই যে কার্বন ডাই অক্সাইড যেটি বায়ুর উপাদান কিন্তু তার মাত্রা বেড়ে যাওয়ার কারণে সেটি জীবজগতের উপর হুমকি সৃষ্টি করে এবং বায়ুর যে স্বাভাবিক কম্পোজিশন সেই কম্পোজিশনের পরিবর্তন আনে, ফলে আমরা একে বলছি বায়ু দূষণ। তাহলে এখানে দূষক হিসাবে আমরা কার্বন ডাই অক্সাইডকে দায়ী করব। আর কোন কোন সোর্স থেকে কার্বন ডাই অক্সাইড বা কোন কোন জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলের সাথে যুক্ত হচ্ছে সেই জায়গাগুলিকে আমরা বলবো দূষক উৎস। যেমন তোমার বাড়ির রান্নাঘরের যে চুলা, সেই চুলাটা একটা দূষক উৎস, অথবা একটা ইটভাটা সেটি একটি দূষক উৎস, অথবা যে যানবাহনে তুমি প্রতিদিন যাতায়াত করো সেই যানবাহনটা হচ্ছে বায়ু দূষকের একটা উৎস। তাহলে আমরা এরকম বিভিন্ন দূষকের উৎস দেখব। এই বিষয়গুলি নিয়ে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। আসো আমরা নেক্সট যে অংশ সেটি দেখি, সেটি হচ্ছে বায়ুমণ্ডল। দেখো যে এখানে আমরা বলেছি যে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যে গ্যাসীয় বা বায়বীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। এটি খুব সাধারণ একটি সংজ্ঞা। সেটা কি, যে এই যে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যতদূর পর্যন্ত আমরা গ্যাসীয় পদার্থের আবরণ দেখি যা পৃথিবীকে কি করে চারিদিক থেকে ঘিরে থাকে। কারণ তোমরা জানো যে পৃথিবীটা হচ্ছে কি কমলা লেবুর মতো। এই যে কমলা লেবুর মতো একটা উপাদান, সেই উপাদানের চারপাশে আবার কি বায়ুর একটা স্তর। তাহলে এই স্তরটাকেই আমরা বলছি বায়ুমণ্ডল। এবং আমরা দেখি যে বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ থাকে, তরল পদার্থ হিসেবে আমরা দেখি যে জলীয় বাষ্প থাকে। এবং তোমরা জানো যে মেঘে জলীয় বাষ্পের কণাগুলি ঘনীভূত হয়ে ছোট ছোট পানি কণা আকারে থাকে। তাহলে দেখো যে বায়ুমণ্ডলে কিন্তু গ্যাসীয় পদার্থের সাথে সাথে আমরা দেখব যে তরল পদার্থ বিদ্যমান। এছাড়া তোমরা দেখবে যে বায়ুতে প্রচুর পরিমাণে ধুলা বা ভাসমান অন্যান্য বস্তু থাকে। যেমন তুমি যদি দেখো যে তুমি ধরো যে সকালে কলেজ, এখন তো তোমাদের কলেজ বন্ধ, তুমি রাজশাহীতে যদি থাকো তাহলে এই বিষয়টা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবে যে সকালে তুমি রুমের দরজা জানলা বন্ধ করে দিয়ে আসলে বিকেলে যখন রুমে ফিরবে তখন দেখবে যে রুমের উপরে পাতলা একটা ধুলার আস্তরণ। তাহলে দেখো যে এই যে ধুলার আস্তরণ সেটা কোথা থেকে আসলো, সেটা হচ্ছে এই যে বায়ুতে যে ধুলাগুলি ছিল, যেহেতু তোমার রুমের দরজা জানলা বন্ধ, ফলে তোমার রুমে তোমার এই বায়ুর ভেতরের উপাদানগুলি আর নড়াচড়া করতে পারে না, ফলে এই যে ভারী যে উপাদানগুলি সেই উপাদানগুলি আস্তে করে থিতিয়ে মেঝের উপরে বা বিছানার উপরে বা তোমার টেবিলের উপরে পড়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের ধূলিকণা থাকতে পারে, বিভিন্ন ধরনের রোগ জীবাণু থাকতে পারে। এই যে আমরা করোনা মহামারীর কারণে এখন কি করছি, এই যে দূরশিক্ষণের মাধ্যমে অর্থাৎ ফেসবুকের মাধ্যমে কিংবা আমরা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি করি, আমরা ক্লাস নিচ্ছি। কেন ক্লাস নিচ্ছি? কারণ হচ্ছে কি এই যে করোনার যে জীবাণু সেটা তোমরা জানো যে এটা বায়ুতে ভেসে থাকতে পারে। তাহলে আমরা দেখি যে এরকম বিভিন্ন ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া যেটি বায়ুতে ভাসমান অবস্থায় থাকে। এছাড়া আমরা দেখব যে অতি সূক্ষ্ম যে ছত্রাক, তোমরা জানো যে ছত্রাক হচ্ছে এক ধরনের জীব। তাহলে এইরকম ব্যাকটেরিয়াকে আমরা জীব বলি, যদিও ভাইরাস হচ্ছে জীব এবং জড়ের মাঝামাঝি একটা অবস্থা। অর্থাৎ সে যখন পোষক দেহে থাকে তখন সে জীবের মতো আচরণ করে, অর্থাৎ প্রাণীর মতো আচরণ করে, এবং যখন সে দেহের বাইরে থাকে তখন সে একটা রাইবোনিউক্লিক অ্যাসিড বা এইরকম কোনো উপাদান অর্থাৎ রাসায়নিক যৌগ হিসাবে কাজ করে, অর্থাৎ জড় পদার্থের ন্যায় আচরণ করে। তাহলে এই যে দেখো যে বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদান ছাড়াও কিন্তু আমরা দেখব যে তরল উপাদান বা কঠিন উপাদান থাকে। এবং আমি এর আগেও বলেছি যে বায়ুমণ্ডল সাধারণত 10,000 কিলোমিটার গভীর হয়ে থাকে, বিজ্ঞানীরা ধারণা করেন। এবং আমরা দেখব যে বায়ুমণ্ডলের এই যে উপাদানগুলি, সেই উপাদানগুলির 97% বায়ুমণ্ডলের 97% থাকে হচ্ছে ভূপৃষ্ঠ থেকে মাত্র 27 কিলোমিটার। এবং আমরা যদি প্রিসাইজ করি তাহলে 27.35 কিলোমিটারের মধ্যেই এই
বায়ুমণ্ডলের যে উপাদান সেই উপাদানগুলির 97% বিরাজমান। এর যে কারণ সেই কারণটা হচ্ছে কি, যে আমরা দেখব যে এই যে বায়ুর যে উপাদানগুলি সেই উপাদানগুলির মধ্যে ভারী উপাদানগুলির মধ্যে আমরা দেখি যে কার্বন ডাই অক্সাইড হচ্ছে সবচাইতে ভারী, যে কারণে সে সবার নিচে থাকে। তারপর আমরা দেখি যে অক্সিজেন, নাইট্রোজেন, এরপর আমরা দেখব যে হিলিয়াম কিংবা তোমার হচ্ছে মিথেন গ্যাস, হিলিয়াম গ্যাস, তারপরে হচ্ছে আমরা রেডন, জেনন, এরকম আরো বিভিন্ন গ্যাস দেখি। তাহলে দেখব যে এই যে গ্যাসীয় উপাদানগুলি বা ধূলিকণা, এগুলি তার ভরের কারণে সে কি করে, ভূপৃষ্ঠের কাছাকাছি চলে আসে, কারণ ভূপৃষ্ঠ দ্বারা সে কি হয়, উপরের দিক থেকে সে আকৃষ্ট হয়। তাহলে এই যে আকৃষ্ট হওয়ার কারণে সে নিচের দিকে থিতায় পড়ার যে প্রবণতা, এটা একটা বিষয়। তাহলে দেখো যে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে কি হয়, যে বায়ুর উপাদানগুলিকে সে পৃথিবীর কাছাকাছি টেনে নিয়ে আসে, যে কারণে আমরা দেখব যে নিচের অংশে বেশি ঘনীভূত অবস্থায় থাকে। তাহলে এখানে আমরা কারণ হিসাবে কি বললাম, যে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আর হচ্ছে বায়ুর উপাদানগুলির নিজস্ব ভর, এই কারণেই মূলত এরা ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থান করে, আর অতি হালকা উপাদানগুলি বাইরের দিকে অবস্থান করে। যদিও আমরা দেখব যে পৃথিবীর আবর্তন গতির কারণে, এটি আমরা পরবর্তী চ্যাপ্টারে পড়াবো তোমাদের, যে পৃথিবীর আবর্তন জনিত কারণে বায়ুর উপাদানগুলিকে সে কি করে, সিটকে বাহিরের দিকে দেওয়ার একটা প্রবণতা কাজ করে। তাহলে এই যে প্রবণতা, সেই প্রবণতাও কিন্তু বায়ুকে পৃথিবীর যে তোমার হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি, সেই মাধ্যাকর্ষণ শক্তির বাইরে নিয়ে যেতে পারে না, বরং যে গ্যাসটা সিটকে বাইরের দিকে চলে যায় সেটি দূরবর্তী কোনো জায়গায় গিয়ে আবার ধীরে ধীরে ঠান্ডা হয়ে নিচের দিকে নেমে আসে। যে কারণে আমরা দেখব যে এই 27.35 কিলোমিটারের মধ্যেই পৃথিবীর 97% বায়ুমণ্ডলীয় উপাদান অবস্থান করে। তাহলে দেখো যে আমরা পরীক্ষায় কিন্তু কখনো কখনো আসে যে বায়ুমণ্ডলের প্রামাণ্য সংজ্ঞা দাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এটি মনে রাখতে হবে যে আমরা প্রথমে যে কথাটা বলেছিলাম যে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে পৃথিবীকে বেষ্টনকারী বায়বীয় পদার্থ বা গ্যাসের যে আস্তরণ, সেটিকে আমরা বলছি বায়ুমণ্ডল। এটি হচ্ছে সাধারণ সংজ্ঞা। কিন্তু যখন আমরা বলবো যে একটি প্রমাণ সংজ্ঞা দাও, তখন কোনো ভূগোলবিদ অথবা জলবায়ুবিদের নাম উল্লেখ করে কি করতে হবে, সেই সংজ্ঞাটা প্রদান করতে হবে। তাহলে আমরা সেটিকে বলি প্রামাণ্য সংজ্ঞা। যে কারণে আমি এখানে তোমাদের দুটি প্রামাণ্য সংজ্ঞা দিয়েছি। একটা হচ্ছে জেনেট সুইস, তিনি বলেছেন যে অ্যাটমসফিয়ার ইজ এ গ্যাসিয়াস এনভেলপ সারাউন্ডিংস আওয়ার আর্থ, অর্থাৎ বায়ুমণ্ডল হচ্ছে কি, যে একটা গ্যাসীয় পদার্থের খামের মতো বা মোড়কের মতো, যেটি কি করে, পৃথিবীকে চারদিক থেকে বেষ্টন করে থাকে বা আবৃত করে থাকে। তো বাংলা করলে অনেকটা এরকম দাঁড়ায় যে গ্যাসীয় আবরণ আমাদের পৃথিবীকে চারিদিকে বেষ্টন করে রেখেছে, তাই হলো বায়ুমণ্ডল। তাহলে দেখো যে আমরা প্রথমে যে সংজ্ঞাটা, সাধারণ সংজ্ঞাটা দিয়েছিলাম, সেটা কিন্তু অনেকটাই এই জেনেট সুইজের সংজ্ঞার মতো। আর দেখো যে জি রুনি, তিনি এটিকে আরেকটু বিস্তৃতভাবে বলেছেন। দেখো যে কথাগুলি একই, কিন্তু তার মাত্রাটা একটু আলাদা। সেটি হচ্ছে কি, দ্য অ্যাটমসফিয়ার ইজ আর্থস এনভেলপ মিক্সচার অফ গ্যাসেস। তাহলে সেই এনভেলপটা কি, মিক্সচার অফ গ্যাসেস, ওয়াটার ভ্যাপার অ্যান্ড মিনিট পার্টিকলস অফ সলিড ম্যাটেরিয়ালস। তাহলে দেখো এই যে সেই মিক্সচারটা কিসের, গ্যাসের মিশ্রণ, পানির বাষ্পের মিশ্রণ অর্থাৎ জলীয় বাষ্পের মিশ্রণ, এবং বিভিন্ন কঠিন পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণা। তাহলে আমরা এর সংজ্ঞাটার বাংলা এরকম করতে পারি যে বায়ুমণ্ডল হলো পৃথিবীর এমন একটি আবরণ যা গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প এবং ক্ষুদ্র ক্ষুদ্র কঠিন কণার সংমিশ্রণে বা মিশ্রণে গঠিত। তখন দেখো যে আমরা যখন প্রামাণ্য সংজ্ঞা লিখব, তখন বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি ব্যবহার করব। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে বাংলা এবং ইংরেজি দুটি ব্যবহার করেছি, কিন্তু তোমরা যে কোনো একটি লিখবে এবং যেটি শুদ্ধভাবে লিখতে পারবে সেটি হয় ইংরেজি আর না হলে বাংলা। মনে রাখবে যে সংজ্ঞার ক্ষেত্রে ভুল করাটা অমার্জনীয় অপরাধ। অতএব ভুল যদি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ইংরেজিতে না লিখে বাংলায় লিখবে, কারণ সেটি তোমার জন্য মনে রাখা সহজ। আসলে আমরা দেখি যে বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য কি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে বায়ুমণ্ডলের যে বিভিন্ন গ্যাস, অর্থাৎ বায়ুমণ্ডল নিজে একটি কি মিশ্র পদার্থ।
তাহলে এই যে বায়ুমণ্ডল মিশ্র পদার্থ, আসলে বায়ু মিশ্র পদার্থ, সেই বায়ু দিয়ে বায়ুমণ্ডল গঠিত হয়। সেই বায়ুমণ্ডলে আমরা তিন ধরনের পদার্থ দেখি, একটা হচ্ছে গ্যাসীয় পদার্থ, আরেকটা হচ্ছে জলীয় বাষ্প, আরেকটা হচ্ছে ধূলিকণা। এবং আমরা দেখব যে বায়ুমণ্ডলের নিচের দিকে ঘনত্ব সবচাইতে বেশি, এবং যত উপরে যাওয়া যাবে বায়ুমণ্ডলের ঘনত্ব তত কমতে থাকে। যে কারণে আমরা দেখব যে বায়ুমণ্ডলের নিচের দিকে চাপ বেশি আর উপরের দিকে বায়ুর চাপ কম। তোমাদেরকে মনে রাখতে হবে যে কোনো জায়গাতে মোট পদার্থের পরিমাণের কারণে যে ভরের সৃষ্টি হয় বা যে চাপের সৃষ্টি করে সেটাই হচ্ছে বায়ুর চাপ। অর্থাৎ পৃথিবীর কোনো জায়গায় সেই জায়গাকে আবৃত করে থাকা বায়ু তার ওজন দ্বারা যে চাপ সৃষ্টি করে বা বল প্রয়োগ করে সেটিকেই আমরা বলছি বায়ুর চাপ। মনে থাকবে তোমাদের, সেটা হচ্ছে কি যে কোনো জায়গায় সেই বায়ু কি করে, তার ওজনের কারণে যে চাপ প্রয়োগ করে বা যে বল প্রয়োগ করে সেটিকে আমরা বলছি বায়ুর চাপ। এই চাপের পরিমাণটা হচ্ছে কি যে প্রতি বর্গ ইঞ্চিতে 6.7 কিলোগ্রাম। এটা কোথায়? সমুদ্র সমতলে। আমরা সমুদ্র সমতল বা মিন সি লেভেল বলে একটা কথা ব্যবহার করি, সংক্ষেপে আমরা বলি MSL, মিন সি লেভেল, MSN, মিন সি লেভেল বা গড় সমুদ্র সমতল। তো গড় সমুদ্র সমতল না করে আমরা বাংলায় সরাসরি বলি সমুদ্র সমতল। তাহলে সমুদ্র সমতলে এই বায়ুর চাপটা থাকে কত? প্রতি বর্গ ইঞ্চিতে 6.7 কেজি। আর যদি আমরা এটা সেন্টিমিটারে পরিমাপ করি তাহলে আমরা দেখব যে পারদের উপরে যে চাপটা প্রয়োগ করবে সেই চাপের কারণে 1 মিটার লম্বা একটা নলে যদি আমরা কি করি, পারদ পূর্ণ করে সেটা যদি ওই পাত্রের উপর করে রাখি তাহলে 76 সেন্টিমিটার পর্যন্ত কি হবে, এই পারদ স্থির থাকবে। অর্থাৎ চাপ যত বেশি হবে পারদ তত উপরে উঠবে, আর চাপ যত কমে যাবে পারদ তত নিচে নেমে আসবে। তাহলে এই যে আমরা বললাম যে প্রতি বর্গ ইঞ্চিতে কি পরিমাণে বল প্রয়োগ করে, সেই বলের পরিমাণটা হচ্ছে কি, বা সেটা যদি ভরের সমতুল্য করি তাহলে প্রতি বর্গ ইঞ্চিতে 6.7 কিলোগ্রাম বা কেজি। এবং সেই চাপের ফলে আমরা দেখব যে পারদ স্তম্ভের উপর যদি চাপ সৃষ্টি হয় তাহলে সেই চাপের পরিমাণটা হবে কি, যে 76 সেন্টিমিটার বা 760 মিলিমিটার। তাহলে দেখো যে আমরা নরমালি বলি যে বায়ুর চাপ হচ্ছে কত, 76 সেন্টিমিটার পারদ চাপ বা 760 মিলিমিটার পারদ চাপ। তাহলে এটি তোমাদেরকে মনে রাখতে হবে। আর যে যন্ত্রের সাহায্যে আমরা বায়ুর চাপ পরিমাপ করি তার নাম হচ্ছে ব্যারোমিটার। আমরা পরবর্তীতে ওই বিষয়টা নিয়ে কথা বলবো, তবুও তোমাদেরকে ধারণা দিয়ে রাখছি যে বায়ুর চাপ পরিমাপের যন্ত্রের নাম ব্যারোমিটার। তাহলে দেখো যে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে কি হয়, তাপমাত্রা হ্রাস পায়। তাহলে আমরা দেখব যে বায়ুমণ্ডলের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপরের দিকে উঠব বায়ুর তাপমাত্রা তত কমতে থাকবে। এবং তার একটা হার আছে, সেই হারটা হচ্ছে কি যে ভূপৃষ্ঠ থেকে আমরা যখন উপরের দিকে উঠতে থাকি তখন গড়ে প্রতি কিলোমিটার উচ্চতার জন্য 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হ্রাস পায়। তাহলে মনে রাখতে হবে যে সমুদ্র সমতলে যদি কোনো জায়গার তাপমাত্রা 26 ডিগ্রি হয় তাহলে আমরা দেখব যে সেই জায়গা থেকে 1 কিলোমিটার উপরে বায়ুর তাপমাত্রা হবে 19.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 2 কিলোমিটার উপরে উঠলে সেই জায়গার তাপমাত্রা গিয়ে দাঁড়াবে 13 ডিগ্রি সেন্টিগ্রেড। এইভাবে আমরা দেখি যে যত উপরে ওঠা যায় বায়ুর তাপমাত্রা তত কমতে কমতে মাইনাসের নিচে চলে আসতে পারে। যেমন আমরা প্রায় সময় দেখব যে যে উচ্চতা দিয়ে বাণিজ্যিক বিমানগুলি চলাচল করে সেই উচ্চতাতে তাপমাত্রা থাকে মাইনাসের নিচে 40 ডিগ্রি কিংবা তার কাছাকাছি। তাহলে দেখো যে আমরা যত উপরে উঠবো তাপমাত্রা তত কমতে থাকে। যে কারণে তুমি দেখবে যে পৃথিবীর বড় বড় যত পর্বতচূড়া রয়েছে সেই পর্বতচূড়ার উপরে বরফ জমে থাকতে আমরা দেখি। তোমরা যদি হিমালয় পর্বতমালা আরোহণের দৃশ্য দেখো, আরোহণের দৃশ্য দেখো তাহলে দেখবে যে পর্বতারোহীরা কি করে, শীতের বস্ত্র পরে নেয়। কারণ কি, যত উপরে উঠে তাপমাত্রা তত কমতে থাকে। এবং তোমরা দেখবে যে এই যে তাপমাত্রা কমে যাওয়ার কারণে আমরা দেখি যে ধীরে ধীরে তাপমাত্রা কমে যায়, যে কারণে তাদের বাড়তি প্রোটেকশন নিতে হয়। আবার এই যে উপরে উঠতে থাকলে চাপ কমে যায়, যে চাপ কমে যাওয়ার কারণে কি হয়, অক্সিজেনের স্বল্পতা তৈরি হয়, যে কারণে তারা কিন্তু অক্সিজেন সিলিন্ডার সঙ্গে নেয়। তাহলে এটি আমাদেরকে
মনে রাখতে হবে। তবে এই যে সব জায়গায় যে তাপমাত্রা কমবে তা কিন্তু না। আমরা কতগুলি স্তরে দেখি যে তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যায়, অনেক বেড়ে যেতে পারে। যেমন ওজোনোস্ফিয়ারে একটা স্তর এবং আয়নোস্ফিয়ার আরেকটা স্তর, যে জায়গাতে আমরা দেখি যে তাপমাত্রা অনেক বেড়ে যায়। যেমন ওজোনোস্ফিয়ারের নিচের অংশে আমরা দেখব যে তাপমাত্রা মাইনাসের নিচে 40, 50 বা 60 ডিগ্রি, কিন্তু ওজোনোস্ফিয়ারে আমরা দেখব যে তাপমাত্রা শূন্যের উপরে উঠে আসে কিংবা আরো বেশি হতে পারে, 60 ডিগ্রি 65 ডিগ্রি পর্যন্ত চলে আসতে পারে। আবার আয়নোস্ফিয়ারে আমরা দেখব যে তাপমাত্রা 200 ডিগ্রি বা তার চাইতে বেশি হয়ে যায়। তাহলে আমরা দেখি যে বায়ুমণ্ডলের সব জায়গায় কিন্তু তাপমাত্রা একই রকম না, বা সব জায়গায় যে তাপমাত্রা হ্রাস পেতেই থাকবে তা না, এটি উঠানামা করে। আমরা যখন বায়ুমণ্ডলের স্তর বিন্যাস পড়ব তখন আমরা গ্রাফ আকারে এই বিষয়টি নিয়ে কথা বলবো। শুধু এটুকু বলি যে কেন ওজোনোস্ফিয়ারের তাপমাত্রা বেড়ে যায়, কারণ তোমরা জানো যে ওজোন স্তরে কি হয়, এই যে সূর্য থেকে আগত যে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে, এই আল্ট্রাভায়োলেট রে ওজোন কি করে, শোষণ করে। এই যে ওজোন আল্ট্রাভায়োলেট রে শোষণ করলো, এই ওজোন আল্ট্রাভায়োলেট রে শোষণ করার কারণে এই ধরনের রশ্মির তাপ উৎপাদন ক্ষমতা অনেক বেশি, যে কারণে আমরা দেখি স্থানীয়ভাবে সেই স্তরে অর্থাৎ ওজোনোস্ফিয়ারে বা ওজোন স্তরে তাপমাত্রা অনেক বেড়ে যায়। এবং আয়নোস্ফিয়ারেও একই ধরনের ঘটনা ঘটে, তবে তার মেকানিজমটা আলাদা। এখন দেখো যে বায়ুমণ্ডলের উপাদান, আমরা প্রথমেই বলেছি যে বায়ুমণ্ডলে 3 ধরনের উপাদান দেখা যায়। সেটি হচ্ছে কি, যে গ্যাসীয় উপাদান, 2 নাম্বার হচ্ছে ধূলিকণা এবং 3 নাম্বার হচ্ছে জলীয় বাষ্প। তো আমরা যদি শুষ্ক বায়ুর কথা চিন্তা করি, অর্থাৎ শুষ্ক বায়ুতে আমরা তোমার ধূলিকণা এবং জলীয় বাষ্পকে বাদ দিয়ে দিলাম, শুধু যদি গ্যাসীয় পদার্থের কথা চিন্তা করি, তাহলে আমরা দেখব যে গ্যাসীয় পদার্থের যে বিভিন্ন ধরন বা বিভিন্ন ধরনের পদার্থগুলি রয়েছে, সেই পদার্থগুলির আলাদা আলাদা কম্পোজিশন বা সংযুক্তি রয়েছে। যেমন আমরা দেখি যে বায়ুমণ্ডলে সবচাইতে বেশি যে উপাদানটি বিরাজমান সেটি হচ্ছে নাইট্রোজেন, 78.08 ভাগ। এরপরে আমরা দেখব যে অক্সিজেন 20.94 ভাগ। এরপরে আমরা দেখি যে আর্গন 0.934 ভাগ, কার্বন ডাই অক্সাইড 0.35 ভাগ, নিয়ন 0.02 ভাগ, হিলিয়াম 0.005 ভাগ, মিথেন 0.00018 ভাগ, অর্থাৎ খুবই কম। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কি 1 লক্ষ ভাগের 18 ভাগ। তাহলে দেখো যে ক্রিপ্টনের পরিমাণ আরো কম, সেটি হচ্ছে 10 লক্ষ ভাগের 144 ভাগ। আমরা যদি হাইড্রোজেনের কথা বলি তাহলে দেখব যে হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 0.0006 ভাগ। আর নাইট্রাস অক্সাইড, অর্থাৎ নাইট্রোজেনের যে বিভিন্ন যৌগ আছে, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড কিংবা নাইট্রিক অক্সাইড, এরকম 5টা, তোমরা জানো যে নাইট্রোজেনের যোজনী সংখ্যা হচ্ছে 5, যে কারণে 5 ধরনের অক্সাইড তৈরি করে। এর মধ্যে একটা কমন হচ্ছে নাইট্রাস অক্সাইড, সেটি আমরা দেখি যে 0.000032 ভাগ। আর ওজনের পরিমাণটা আমরা দেখি যে ওজনের পরিমাণ আরো কম, 0.00001 ভাগ। এবং অন্যান্য যে আরো কিছু রেয়ার গ্যাস আছে, সেই গ্যাসগুলির মোট পরিমাণটা হচ্ছে 0.00813 ভাগ। তোমরা যদি তোমাদের বই দেখো তাহলে দেখবে যে আমি বেশ কয়েকটি বই দেখেছি যে এই সংখ্যাগুলি যোগ করলে যোগফল 100 হয় না, কিংবা আমার এই চার্টের সাথে একটু ভ্যারি করবে। কারণটা হচ্ছে যে আমি অনার্সের একটা বই থেকে এই চার্টটা করেছি, যে কারণে তোমাদের সাথে ভ্যারি করতে পারে। কিন্তু তুমি যদি এটি লিখে নাও তাহলে তোমাদের জন্য সুবিধা হয়। তাহলে দেখো যে এখানে আমরা কিন্তু শুধুমাত্র শুষ্ক বায়ুর কথা চিন্তা করছি, কারণ আমরা যদি শুষ্ক বায়ুর কথা চিন্তা না করি, যেমন আমরা দেখি যে কম বেশি 4% জলীয় বাষ্প থাকে, তাহলে সেই জলীয় বাষ্পকে যোগ করলে 100% পার হয়ে যাবে। আমরা ধূলিকণা খুব কম পরিমাণ থাকে, কিন্তু সেটাকেও যদি যোগ করি তাহলেও এটি বেড়ে যাবে, যে কারণে এই হিসাবটা শুধুমাত্র গ্যাসীয় উপাদানের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে কোনো জলীয় বাষ্প থাকবে না, যেখানে কোনো ধূলিকণা থাকবে না।
আর তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে এই উপাদানগুলি কিন্তু কম বেশি হয়, যেমন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে। আমরা কখনো কখনো দেখি যে অক্সিজেনের পরিমাণ কম বেশি হয়। এবং তোমরা যদি প্যালিও ক্লাইমেটোলজি অর্থাৎ প্রাচীনকালের যদি তুমি জলবায়ু সম্পর্কে পড়ো বা প্রাচীনকালের উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে পড়ো, তাহলে দেখবে যে একসময় পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ অনেক বেশি ছিল। এবং এটি আমরা বুঝতে পারি যে প্রাচীন আমলের যে জীবাশ্মগুলি, সেই জীবাশ্মগুলির সাহায্যে, যেমন একটা সময় উদ্ভিদের আকার অনেক বিশাল ছিল, কিংবা আমরা প্রকৃতির জগতে যে প্রাণীগুলি দেখি সেগুলি অনেক বড় ছিল। এর কারণটা হচ্ছে যে মূল কারণটা হচ্ছে যে অক্সিজেনের মাত্রা। সেই সময় বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ অনেক বেশি ছিল। যেমন আমি একটা ডকুমেন্টারিতে দেখেছি যে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে তোমার যে পাললিক শিলা, সেই পাললিক শিলার স্তরের মধ্যে তোমরা যেটিকে কেল্লা বা কেন্না বলো, সেই জিনিসগুলি আমরা দেখি যে খুব বেশি হলে এরকম সাইজ হয়ে থাকে। লাল রঙের যেগুলি দেখি সেগুলি বড় হয়ে থাকে, কিন্তু সেই সময় সেটি এতটাই বড় ছিল যে প্রাচীন আমলে, যে এটি প্রায় 1 মিটার চওড়া, অর্থাৎ তোমার দুই পায়ের মাঝখানের যে স্থান সেটি 1 মিটার। তাহলে এই যে বিশাল আকারের একটা কেল্লা, এর কারণটা হচ্ছে কি, সেই সময় বায়ুমণ্ডলীয় অবস্থান। তোমরা মনে রাখবে যে বায়ুতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকা মানে সেই জায়গায় উদ্ভিদ এবং প্রাণীর শ্বসন প্রক্রিয়ার উপর প্রভাব বিস্তার করবে, ফলে তাদের দৈহিক গঠনের আকারের পরিবর্তন ঘটে। আচ্ছা, এখন দেখো যে বায়ুমণ্ডলের যে গ্যাসীয় পদার্থগুলি রয়েছে তার কতগুলি আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। কারণ কখনো কখনো 2 নম্বরের প্রশ্ন হিসাবে আসে যে বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানসমূহের গুরুত্ব লিখো, বা স্পেসিফিক ভাবে কোনো একটা গ্যাসীয় উপাদানের কথা বলা হলো যে তার গুরুত্ব লিখো। আচ্ছা, অফ দ্য রেকর্ডে এখানে একটা বিষয় বলে রাখি, যেটি শুরুতে বলা উচিত ছিল, মিস হয়ে গেছে। সেটি হচ্ছে যে আমরা দেখি যে পৃথিবীতে যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলের যে বয়স, সেই বয়সটা হচ্ছে প্রায় 35 কোটি বৎসর। তাহলে পৃথিবীতে বায়ুমণ্ডল সৃষ্টি হয় প্রায় 35 কোটি বছর আগে, অথচ পৃথিবীর বয়স প্রায় 450 কোটি বৎসর। তাহলে আমরা দেখব যে পৃথিবীতে বায়ুমণ্ডলের আবির্ভাব কিন্তু খুব বেশি দিন আগে না। এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে বায়ুর মণ্ডলের অন্যতম প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের পরিমাণ আমরা এর আগেই বলেছি যে 78.08 ভাগ। এবং আমরা দেখি যে জীবদেহের যে মূল গঠনগত উপাদান সেটি হচ্ছে, বিশেষ করে প্রাণীদের ক্ষেত্রে, প্রাণীর দেহের ক্ষেত্রে মূল গঠনগত উপাদান হচ্ছে প্রোটিন। তাহলে এই প্রোটিনের মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন। এবং আমরা দেখব যে উদ্ভিদের ক্ষেত্রেও উদ্ভিদের যে পুষ্টি উপাদান, সেই পুষ্টি উপাদানে আমরা দেখি যে কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, এই 3টি উপাদান হচ্ছে প্রধান উপাদান। তাহলে আমরা দেখি যে জীবের পুষ্টি উপাদানের প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন। আর এই যে উদ্ভিদের কথা বললাম, তোমরা দেখো যে উদ্ভিদের বৃদ্ধির জন্য আমরা ইউরিয়া সার ব্যবহার করি, এবং তোমরা দেখবে যে ইউরিয়া সারের গায়ের উপরে কিন্তু লেখা থাকে 45 থেকে 46 ভাগ নাইট্রোজেন থাকে। তাহলে এই যে দেখো যে আমরা সারে 45 বা 46 ভাগ নাইট্রোজেন কেন ব্যবহার করছি, সেটি হচ্ছে উদ্ভিদের গ্রোথ বা উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করার জন্য। এবং আমরা দেখি যে এই যে বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন, সেই নাইট্রোজেনকে আমরা অন্যভাবে ব্যবহার করি, কিন্তু কিছু কিছু নিম্ন প্রজাতির উদ্ভিদ এবং ব্যাকটেরিয়া, বিশেষ করে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াগুলি সরাসরি বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে ব্যবহার করে। তোমরা এই ধরনের ব্যাকটেরিয়ার উদাহরণ পাবা যদি তোমরা তোমার আস্তাবলে যাও, বা তোমার পাবলিক টয়লেট যেটা পরিষ্কার করা হয় না, সেখানে দেখবে যে ঝাঁঝালো এক ধরনের গন্ধ তৈরি হয়। এটি মূলত নাইট্রোজেন যৌগ থেকে তৈরি হয়, অর্থাৎ আমাদের প্রস্রাবের সাথে যে নাইট্রোজেন থাকে সেটি ভেঙেই কিন্তু এই ইউরিয়া তৈরি হয়। এবং আমরা দেখি যে সেই অপরিচ্ছন্ন যে বাথরুম বা টয়লেট যে যাই বলো না কেন, সেখান থেকে কিন্তু আমরা দেখব যে সবুজ সবুজ আস্তরণ তৈরি হয়।
এর কারণটা হচ্ছে কি, যে সেই যে ইউরিয়া ব্যবহার করে শৈবাল অথবা অতি ক্ষুদ্র উদ্ভিদ জন্মায় যারা সরাসরি সেখান থেকে নাইট্রোজেন গ্রহণ করে। আবার বায়ুমণ্ডল থেকেও আমরা দেখি যে কিছু কিছু উদ্ভিদ সরাসরি নাইট্রোজেন গ্রহণ করতে পারে, যেমন আমরা শৈবালের কথা বললাম, শৈবাল এটা পারে, কিংবা কিছু কিছু মশ আছে যারা সরাসরি নাইট্রোজেন গ্রহণ করে। এছাড়াও আমরা দেখব যে কিছু কিছু উদ্ভিদ রয়েছে যারা নাইট্রোজেনকে তাদের নিজ দেহে সংরক্ষণ করতে পারে, যেমন তোমরা শিম জাতীয় যে উদ্ভিদগুলি দেখো যাদের শিকড়ে দেখবে যে গুটি গুটি থাকে, কিংবা আমরা ধৈঞ্চার কথা বলতে পারি যারা কি করে নিজের দেহের চারপাশে একটা ফোমের মতো আস্তরণ তৈরি করে, নরম একটা আস্তরণ তৈরি করে, যার ভেতরে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কি থাকে, প্রকোষ্ঠ থাকে, এর মধ্যে তারা নাইট্রোজেনকে জমা করে রাখে। যে কারণে তোমরা লক্ষ্য করে দেখবে যে এই জাতীয় উদ্ভিদগুলি কিন্তু সবুজ সার হিসাবে ব্যবহার করা হয়। এবং আমরা দেখি যে উদ্ভিদ তাদের যে খাদ্য, সেই খাদ্যকে গ্রহণ করে মূলত নাইট্রেট হিসাবে। আমরা পরবর্তীতে যখন নাইট্রোজেন চক্র পড়াবো তখন কিভাবে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন গ্যাস সরাসরি উদ্ভিদ গ্রহণ করে অথবা অন্যভাবে মাটির সাথে যে নাইট্রাইট বা নাইট্রেট লবণ তৈরি করে সেটি কিভাবে উদ্ভিদ ব্যবহার করে, সেই বিষয়গুলি আমরা দেখব। তাহলে নাইট্রোজেনের গুরুত্ব হচ্ছে কি, যে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ সবচাইতে বেশি, এটি হচ্ছে জীবদেহের প্রোটিনের অন্যতম প্রধান উপাদান। এছাড়াও আমরা দেখব যে উদ্ভিদ তার পুষ্টি উপাদান হিসেবে কার্বনের পাশাপাশি নাইট্রোজেন এবং ফসফরাসকে ব্যবহার করে, তাহলে নাইট্রোজেনটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখি যে কিছু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং ব্যাকটেরিয়া সরাসরি বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে খাদ্য হিসাবে গ্রহণ করতে পারে, অন্য ক্ষেত্রে উদ্ভিদরা সাধারণত নাইট্রাইট লবণকে খাদ্য হিসাবে বা পুষ্টি উপাদান হিসাবে ব্যবহার করে থাকে। তো অক্সিজেনের গুরুত্বটা হচ্ছে কি, আমরা দেখি যে বায়ুমণ্ডলের দ্বিতীয় প্রধান উপাদান হচ্ছে অক্সিজেন, পরিমাণ হচ্ছে 20.94 ভাগ। এটি মূলত শ্বসনের, জীবদেহে শ্বসনের কাজে ব্যবহার করা হয়। তোমরা যদি 9-10-এ সায়েন্সে পড়ে আসো তাহলে শ্বসন সম্পর্কে ধারণা রয়েছে, যে শ্বসনের মাধ্যমে আমরা কি করি, আমাদের দেহকোষের ভেতরে যে গ্লুকোজগুলি থাকে সেই গ্লুকোজগুলিকে ভেঙে শক্তি উৎপাদন করি। তাহলে সেই যে গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদন প্রক্রিয়া এবং তার সাথে সাথে আমরা কি করি, কার্বন ডাই অক্সাইড তৈরি করি। তাহলে এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে আমরা দেখব যে অক্সিজেন অন্যতম প্রধান ভূমিকা পালন করে। তো আমরা দেখি যে পৃথিবীতে প্রায় 2.5 কোটি বছর আগে বা 25 মিলিয়ন বছর আগে অক্সিজেন গ্যাসের সৃষ্টি হয়। আমরা আর্গনের আগে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম হলেও এটি বলবো, কারণ হচ্ছে কার্বন ডাই অক্সাইড আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে 0.035 ভাগ। এটি কেন গুরুত্বপূর্ণ, এর কারণটা হচ্ছে আমরা দেখি যে পৃথিবীতে যে প্রাণের উপস্থিতি এবং জলবায়ু নিয়ন্ত্রণে কার্বন ডাই অক্সাইড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা জানো যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ যে খাদ্য তৈরি করে, সেই খাদ্য তৈরির সময় সে কি করে, এই যে সূর্য আলোক যখন পাতার ক্লোরোফিলের উপরে পড়ে তখন সেই ক্লোরোফিলটা কি করে, স্টিমুলেট হয়, এবং এই যে বায়ুমণ্ডলের যে কার্বন ডাই অক্সাইড, সেই কার্বন ডাই অক্সাইডকে সে কি করে, গ্রহণ করে, এবং শিকড়ের সাহায্যে গৃহীত যে পানি, সেই পানিকে ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড এবং পানি যুক্ত হয়ে কি করে, গ্লুকোজ তৈরি করে, এবং সেটি তার নিজের দেহে সংরক্ষণ করে এবং নিজের বিকাশ বা নিজের পুষ্টি উপাদানের চাহিদা পূরণের জন্য সেটা ব্যবহার করে, এবং অতিরিক্ত অংশ জীবজগতের অন্যান্য প্রাণীদের জন্য কি করে, সংরক্ষণ করে। অর্থাৎ এই যে দেখো যে উদ্ভিদ কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, প্রাণীরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তাহলে প্রাণীরা খাবারটা কোথা থেকে পায়, উদ্ভিদের দেহ থেকে পায়। তাহলে এই উদ্ভিদের খাদ্যটা তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড থেকে। অর্থাৎ বায়ুমণ্ডলে যদি কার্বন ডাই অক্সাইড না থাকতো তাহলে উদ্ভিদ বিকাশ লাভ করতো না। সেই ক্ষেত্রে আমরা যারা প্রাণীরা রয়েছি তারাও কিন্তু খাদ্যের অভাবে পৃথিবীর থেকে নিশ্চিহ্ন হয়ে যেতাম। তাহলে এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে আরেকটা বিষয়, যে বায়ুমণ্ডলে যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নিয়ন্ত্রণ করা, সেই নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কিন্তু উদ্ভিদ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ কি, উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং সে সেটাকে কি করে, গ্লুকোজে পরিণত করে, অর্থাৎ নিজের দেহের ভেতরে সে কার্বন ডাই অক্সাইডকে আটকে রাখে। তাহলে এই জন্য কিন্তু আমরা দেখি যে উদ্ভিদ খুবই গুরুত্বপূর্ণ। কার্বন ডাই অক্সাইডের আরেকটি কাজ হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড হচ্ছে কি, গ্রিন হাউস গ্যাসের প্রধান উপাদান।
গ্রিন হাউস, তোমরা আশা করি জানো যে গ্রিন হাউস বিষয়টা কি। তারপরেও আমি বলছি যে গ্রিন হাউস শব্দটা গ্রিন হলেও আসলে এটি কিন্তু গ্রিন না, বরং কাঁচ নির্মিত যে ঘর, যার ভেতরে কি করা হয়, কৃত্রিম পরিবেশে উদ্ভিদ লালন পালন করা হয় বা খাদ্য উৎপাদন করা হয়, সেই ঘরকে আমরা বলি গ্রিন হাউস। শীতপ্রধান দেশে বা শীতপ্রধান অঞ্চলে বায়ুর তাপমাত্রা এত কম থাকে যে সেখানে স্বাভাবিকভাবে উদ্ভিদ জন্মানো সম্ভব না। এইরকম ক্ষেত্রে কি করা হয়, কাঁচের তৈরি ঘর নির্মাণ করা হয়, যে ঘরের মধ্যে কি হয়, উদ্ভিদ লাগানো হয়। তো কাঁচের তৈরি ঘরের সুবিধা হচ্ছে কি, যে কাঁচের ভেতর দিয়ে আলো প্রবেশ করতে পারে, অর্থাৎ আলো প্রবেশ করতে পারে। সেই আলোটা যখন উদ্ভিদের উপরে পড়ে বা মাটিতে পড়ে তখন সে তাপ উৎপাদন করে। তোমরা মনে রাখবে যে তাপের যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্য অনেক লম্বা, অনেক লম্বা। এই লম্বা তরঙ্গ দৈর্ঘ্য কাঁচ ভেদ করে বাইরে যেতে পারে না, ফলে রুমের ভেতরটা ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে। যে কারণে আমরা দেখি যে শীত প্রধান অঞ্চলে এই গ্রিন হাউসের মাধ্যমে তাপমাত্রা বৃদ্ধি করে সেখানে কি করা হয়, উদ্ভিদের চাষ করা হয়। তাহলে এই কার্বন ডাই অক্সাইড গ্যাস এরকম কাঁচের মতো আচরণ করে, অর্থাৎ পৃথিবীর চারপাশে যে কার্বন ডাই অক্সাইডের আস্তরণ, সেই আস্তরণ ভেদ করে সূর্যের আলো পৃথিবীতে প্রবেশ করতে দেয়। কিন্তু পৃথিবীতে প্রবেশ করার পরে যখন উত্তাপ সৃষ্টি হয়, এই উত্তাপকে আর বায়ু অর্থাৎ মহাশূন্যে ফেরত যেতে বাধা দেয়। সে পৃথিবী কি করে, এই তাপটাকে ধরে রাখে। যে কারণে আমরা দেখব যে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 14 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এই তাপমাত্রাটা হচ্ছে জীবের বিকাশের জন্য আদর্শ। আমরা সৌরজগতের অন্য গ্রহগুলিতে প্রাণের বিকাশ দেখি না, কারণ অন্য গ্রহগুলিতে আমরা দেখব যে তাপমাত্রা হয় এর চাইতে অনেক বেশি অথবা অনেক কম। যেমন তোমরা যদি দেখো যে পৃথিবী এবং সূর্যের মাঝামাঝি আরো দুটি গ্রহ রয়েছে, যেটিকে আমরা বলি বুধ এবং শুক্র। এই গ্রহগুলিতে তাপমাত্রা অনেক বেশি, যেমন আমরা দেখবো যে তাপমাত্রা 800 বা 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। অপরদিকে আমরা যদি মঙ্গলে যাই, তাহলে আমরা দেখবো যে মঙ্গল গ্রহের তাপমাত্রা নর্মালি মাইনাসের অনেক নিচে থাকে, হয়তো 90 ডিগ্রি বা আরো নিচে। তাহলে এই যে অত্যাধিক ঠান্ডা বা অত্যাধিক গরম, যে কারণে সেখানে জীবের বিকাশ ঘটে না, কিন্তু পৃথিবীটা হচ্ছে আদর্শ। তাহলে দেখো যে পৃথিবীর এই তাপমাত্রা ধরে রাখার জন্য কার্বন ডাই অক্সাইড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং কার্বন ডাই অক্সাইডের আরেকটি তাৎপর্যপূর্ণ ভূমিকা হচ্ছে কি, যে আমরা এটিকে বলি যে কার্বন ডাই অক্সাইড চক্র। এই যে কার্বন ডাই অক্সাইড চক্র, সেই চক্রের মাধ্যমে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড উদ্ভিদে প্রবেশ করে, উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবেশ করে। তারপর উদ্ভিদ এবং প্রাণীর যখন মৃত্যু ঘটে, তখন সে কি হয়, সে ডিকম্পোজ হয়, অর্থাৎ সেগুলি পচে যায়। পচে গিয়ে উপাদানগুলি আলাদা আলাদা উপাদানে বিশ্লিষ্ট হয় এবং আবার বায়ুমণ্ডলে ফেরত আসে। অথবা উদ্ভিদে সঞ্চিত কার্বন ডাই অক্সাইড আমরা কি করি, পোড়াই। পোড়ানোর মধ্যে দিয়ে এই যে শর্করা বা গ্লুকোজ, সেই গ্লুকোজ পুড়ে কি হয়, কার্বন ডাই অক্সাইড তৈরি হয় এবং জলীয় বাষ্প তৈরি হয়। তাহলে দেখো যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা কি করি, তাপ উৎপাদন করি। আবার প্রাচীন আমলের যে উদ্ভিদগুলি, সেগুলি যখন মাটি চাপা পড়ে, তখন উপরের চাপ এবং ভূগর্ভস্থ তাপমাত্রার কারণে কোটি কোটি বছরের ব্যবধানে সেগুলি পরিবর্তিত হয়ে কয়লাতে পরিণত হয়। তাহলে এই যে কয়লার মধ্যে বিপুল পরিমাণে কার্বন ডাই অক্সাইড সঞ্চিত রয়েছে, সেগুলি আমরা যখন বার্ন করি বা পোড়াই, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের জন্য বা রান্নার জন্য যখন, বা ইট তৈরির জন্য যখন আমরা পোড়াই, তখন সেটি কার্বন ডাই অক্সাইড মুক্ত করে এবং সেটি আবার কি হয়, বায়ুমণ্ডলে ফেরত যায়। এবার দেখো যে আর্গন। আর্গন তোমরা জানো যে আর্গন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ এটি সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। ফলে এটি কি, যে নিউট্রাল বডি হিসাবে কাজ করে। এছাড়াও আমরা দেখব যে আর্গন ছাড়া অন্যান্য যে নিষ্ক্রিয় গ্যাস বায়ুমণ্ডলে খুব সামান্য পরিমাণ থাকে, সেগুলি হচ্ছে হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, রেডন, জেনন। তোমরা জানো যে এই নিষ্ক্রিয় গ্যাসগুলি আমরা ইলেকট্রিক বাল্ব বা বৈদ্যুতিক বাতি তৈরির ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করে থাকি। তাহলে বায়ুমণ্ডলে সে কি করছে, বায়ুমণ্ডলে তার যে ভূমিকা, সেটা হচ্ছে সে নিউট্রাল পদার্থ হিসাবে কাজ করে, অর্থাৎ সে কাউকে জ্বালায়ও না, জ্বালাইতেও সাহায্য করে না, নিজেও জ্বলে না। ঠিক আছে, সে নিউট্রাল, সে নিজেও জ্বলবে না, অন্য কাউকে জ্বালাতেও সাহায্য করবে না, সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না।
যে কারণে আমরা তাদেরকে বলি নিষ্ক্রিয় গ্যাস। এবং আমরা দেখি যে এর যে কমার্শিয়াল ইউজ সেটি হচ্ছে যে বিভিন্ন বর্ণের বৈদ্যুতিক বাতি তৈরির জন্য আমরা এটি ব্যবহার করি। যেমন তোমরা নিয়ন সাইনের কথা জানো, যে বিভিন্ন বর্ণের উজ্জ্বল আলো তৈরির জন্য, ব্যানার মানে বিজ্ঞাপন তৈরির জন্য। এখন আমরা এলইডি বিজ্ঞাপন দেখি, কিন্তু আমরা দেখব যে এর আগে এলইডি বিজ্ঞাপনের আগে যখন বৈদ্যুতিক বাল্বের সাহায্যে বিজ্ঞাপন দেওয়া হতো, সেই ক্ষেত্রে চকচকে বিজ্ঞাপন তৈরির জন্য নিয়ন বাতি ব্যবহার করা হতো। এছাড়া আমরা দেখব যে আর্গন বা ক্রিপ্টন এগুলি হচ্ছে বৈদ্যুতিক বাতির ক্ষেত্রে ব্যবহার করা হয়, যদিও এর সাথে অন্য উপাদান মিশ্রিত করেও উচ্চ আলোক ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক বাতি তৈরি করা হয়। যেমন সোডিয়াম ল্যাম্পের কথা তোমরা জানো, যে রাস্তাঘাটে আগেকার দিনে যে লালচে বর্ণের বাল্বগুলি আমরা দেখতাম, টিউব আকারের যে বাল্বগুলি, সেগুলি হচ্ছে সোডিয়াম ল্যাম্প। এগুলি অনেক বেশি বিদ্যুৎ কনজিউমিং বা ইলেকট্রিসিটির প্রয়োজন পড়ে, যে কারণে আমরা এখন দেখি যে এলইডি বাল্বের ব্যবহার বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তাহলে এছাড়া আমরা যেটা দেখব যে অন্যান্য যে গ্যাসগুলি, যেমন মিথেন গ্যাস, ওজোন গ্যাস, হাইড্রোজেন গ্যাস বা নাইট্রাস অক্সাইড ইত্যাদি বিভিন্ন গ্যাস আমরা দেখে থাকি। এই গ্যাসগুলিরও আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। যেমন ওজোন গ্যাসের কথা আমরা বলেছি যে ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে। মিথেন গ্যাস যেটি নিজে জ্বলে, আমরা রান্নার কাজে যে গ্যাস ব্যবহার করি সেটি মিথেন গ্যাস। খুব সামান্য পরিমাণ মিথেন পৃথিবীর উপরিভাগে অথবা পৃথিবীর কেন্দ্রভাগের যে মিথেন গ্যাস রয়েছে সেটি বায়ুমণ্ডলে চলে যায়, যে কারণে আমরা বায়ুমণ্ডলে মিথেন গ্যাস দেখি। হাইড্রোজেন গ্যাস তোমরা জানো যে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন গ্যাস উৎপাদন হতে পারে, অথবা আমরা দেখি যে যখন কোনো জায়গায় আগ্নেয়গিরির অগ্নুৎপাত সংঘটিত হয়, তখন সেখান থেকে হাইড্রোজেন সালফাইড বা নাইট্রাস অক্সাইডের মতো গ্যাস নির্গমন হয়। তাহলে যে কারণে আমরা দেখি অতি সামান্য পরিমাণে এই গ্যাসগুলি বায়ুমণ্ডলে বিরাজ করে। বায়ুমণ্ডলের দ্বিতীয় যে ধরনের উপাদান আমরা দেখে থাকি সেটি হচ্ছে জলীয় বাষ্প। আমরা দেখি যে জলীয় বাষ্প পৃথিবীর যে অবস্থান, আমি বলেছি এর আগেই বলেছি যে পৃথিবীর সব জায়গায় সব উপাদানগুলি সমানভাবে থাকে না, কম বেশি হয়। যে কারণে আমরা দেখব যে অবস্থান এবং ঋতুভেদে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ তোমার 0 থেকে 4% পর্যন্ত হতে পারে। তাহলে এই যে দেখো যে 0 থেকে 4% পর্যন্ত হতে পারে, তাহলে এটি কম বেশি হয়। যেমন আমাদের দেশে কিন্তু তুলনামূলকভাবে আর্দ্রতার পরিমাণ বেশি, নিরক্ষীয় অঞ্চলে আর্দ্রতার পরিমাণ আরো বেশি। কারণ নিরক্ষীয় অঞ্চলে তোমরা যদি পৃথিবীর মানচিত্র দেখো তাহলে দেখবে যে নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগের পরিমাণ কম আর জলভাগের পরিমাণ বেশি। ফলে এই জায়গাগুলিতে এবং সারা বছরই প্রায় সূর্য লম্বভাবে কিরণ দেয়, যে কারণে আমরা দেখব যে এই জায়গাগুলিতে বায়ুতে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকে। আর আমরা দেখি যে এই যে ট্রপোস্ফিয়ারে এখানে একটু ভুল আছে, সেটি হচ্ছে যে 500 থেকে 700 ডিগ্রি না, -50 ডিগ্রি থেকে -70 ডিগ্রি হবে। ওই লাস্টের শূন্যটা কি হবে, ডিগ্রি সাইন হবে। ওটি ভুলে তোমার 0 দেখাচ্ছে, ওটি ওই লাস্টের শূন্য আসলে ডিগ্রি, অর্থাৎ -50 ডিগ্রি থেকে -70 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়। এবং এই তাপমাত্রায় আমরা দেখি যে জলীয় বাষ্পগুলি জমে কঠিন বরফ আকার ধারণ করে। আর খুব সামান্য পরিমাণ জলীয় বাষ্পই আমরা দেখব যে স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছায়। এবং আমরা দেখি যে বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প সেটি গড়পড়তায় 15 থেকে 16 দিন বায়ুমণ্ডলে অবস্থান করে। কারণ হচ্ছে আমরা প্রায় সময় দেখি যে বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প মানে ভূপৃষ্ঠে যে জলীয় বাষ্প তৈরি হয় সেটি তাপের কারণে উপরে উঠে যায়। যত উপরে উঠে যায় তাপমাত্রা তত হ্রাস পায়, ফলে ঘনীভূত হয়ে বরফে পরিণত হয় বা তরল পদার্থে পরিণত হয়। এবং এই তরল তার ওজনের কারণে সে কি করে, মানে ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে। সেই মেঘের বিন্দুগুলি বা জলকণাগুলি যখন বড় আকার ধারণ করে তখন সে ভূপৃষ্ঠের উপরে ঝরে পড়ে বৃষ্টি আকারে বা অন্য কোনো রূপে, যেটিকে আমরা কমন নাম বলি বারিপাত। এই বারিপাত আকারে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। ফলে জলীয় বাষ্প খুব বেশি দিন বায়ুতে অবস্থান করে না। আমরা বায়ুর স্তর বিন্যাস নিয়ে আগামী ক্লাসে কথা বলবো। শুধু এইটুকু তোমাদেরকে বলবো যে বায়ুর স্তর বিন্যাসকে আমরা 2টি ভিত্তির উপরে ভাগ করি। এটি আমার কথা না, এটি হচ্ছে নাসার যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। তোমরা জানো ন্যাশনাল এজেন্সি ফর স্পেস
অ্যাডমিনিস্ট্রেশন, নাসা। তোমরা জানো যে আমেরিকার যে সংগঠন নাসা, সেই নাসা কি করে, বায়ুমণ্ডল নিয়ে কাজ করে। কারণ তাদের যে বিভিন্ন ভেহিকলস বা আমরা রকেটের কথা বলি, সেই রকেট কি করে, বা তাদের যে বিভিন্ন স্যাটেলাইটগুলি আছে, এগুলি কি করে, এগুলি বায়ুমণ্ডলকে ভেদ করে ঊর্ধ্বাকাশে ওঠে। তাহলে তাদের জন্য এই বায়ুমণ্ডল সম্পর্কে সূক্ষ্মাতি সূক্ষ্ম ধারণা রাখা খুব জরুরি, যে কারণে তারা এটি নিয়ে বিস্তর গবেষণা করে। তারা নিজেরা না করলে তাদের যে অন্যান্য যে সাব এজেন্সি আছে তাদের মাধ্যমে করে থাকে। তো তারা বায়ুমণ্ডলকে দুটি ভাগে বিভক্ত করে, একটা হচ্ছে তাপমাত্রার ভিত্তিতে, আরেকটা হচ্ছে রাসায়নিক উপাদান বা সংযুক্তির ভিত্তিতে। তাপমাত্রার ভিত্তিতে বায়ুমণ্ডলকে আমি আগেই বলেছি যে 5টি স্তরে ভাগ করা হয়। সবচেয়ে নিচের স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার, তার উপরের অংশটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তার পরের অংশটা হচ্ছে মেসোস্ফিয়ার, আর তারপরের অংশ হচ্ছে থার্মোস্ফিয়ার, এবং বাইরের যে স্তর সেটিকে আমরা বলি এক্সোস্ফিয়ার। এবং তোমরা দেখবে যে বিভিন্ন বইয়ে এই যে বায়ুমণ্ডলের যে স্তর, সেই স্তর বিন্যাসের যে গভীরতা বা বিস্তৃতি, সেটি নিয়ে বিভিন্ন ধরনের মতপার্থক্য আছে। আমি চেষ্টা করি যে এগুলিকে সমন্বয় করে মাঝামাঝি একটি স্তর বিন্যাস নিয়ে কথা বলতে বা বিস্তার নিয়ে কথা বলতে। আর রাসায়নিক উপাদানের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সমমণ্ডল, আর একটা হচ্ছে বিষম মণ্ডল। সমমণ্ডলে এই যে বায়ুর যে উপাদানগুলি, অর্থাৎ নাইট্রোজেন, অক্সিজেন, এই উপাদানগুলি মোটামুটি একটা ফ্রেমে থাকে। আর বিষম মণ্ডলে আমরা দেখব যে এগুলি মিশ্র অবস্থায় না থেকে বরং বায়ুমণ্ডলের এক এক স্তরে এক এক ধরনের উপাদান বিরাজমান। অর্থাৎ কোন স্তরে হয়তো অক্সিজেন, কোন স্তরে নাইট্রোজেন, কোন স্তরে হিলিয়াম, কোন স্তরে হাইড্রোজেন, এরকম থাকে, যে কারণে ওই অংশটাকে আমরা বলি বিষম মণ্ডল। আর সমমণ্ডলটা হচ্ছে মোটামুটি 0 থেকে 90 কিলোমিটার পর্যন্ত। এই পর্যন্ত আমরা দেখব যে বায়ুমণ্ডলের যে উপাদানগুলি রয়েছে সেগুলি সবই দেখা যায়। তাহলে আজকে এতটুকুই থাকুক। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে প্রশ্নগুলি করলে আমি আশা করি তোমাদের উত্তর দিয়ে দিব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।